বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা। এরপর জানিয়ে দিব, বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। জানিয়ে দিব, ফরিদপুরে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতা 17 বছরের কারাদণ্ড। অস্ত্র মামলায় ফরিদপুর ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর মোল্লাকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। জানিয়ে দিব, রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় সমন্বয়ক আসিফ মাহমুদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা নতুন করে কি দল গঠন করবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আন্দোলনের গুলিতে চোখ হারিয়েছেন 401 জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলিতে চোখ হারিয়েছেন 401 জন। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে সব তথ্য পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধের নতুন লক্ষ্য নির্ধারণ করলেন নেতানিয়াহু। লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরানোর বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। নেতানিয়াহু নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি আজ নিশ্চিত করেছে খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টার আগেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন। তারা হাতে দলীয় এবং জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করছেন। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরে নেতাকর্মীরা সমাবেশে আসেন। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ নতুন সহায়তার প্রতিশ্রুতি দেন। আব্দুল্লাহ শেখ বলেন, সরকারের সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণগত মান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। আমরা যত দ্রুত সম্ভব, যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই। ব্যাংকটি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে। এর আগে আর্থিক খাত সংস্কারের প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। গত 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দিয়েছে সরকার। 2 কিস্তিতে $50 কোটি করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। জানা যায়, সরকার $100 কোটি বাজেট সহায়তা চাইলে কি পরিমাণ
পাওয়া যাবে তা নির্ভর করবে দর কষাকষির উপর। এ ধরনের দর কষাকষিতে নানা শর্ত থাকে, এসব শর্ত পূরণ করলেই অর্থ মেলে। মোটা দাগে বহুজাতিক সংস্থাগুলোর শর্ত প্রায় একই রকম। এর মধ্যে অন্যতম শর্ত হল রাজস্ব, ব্যাংক খাতসহ বিভিন্ন খাত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠায় আইনি সংস্কার, ভর্তুকি কমানো, কর হার হ্রাস করা সহ বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করা। ফরিদপুরে অস্ত্র মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ১৭ বছরের কারাদণ্ড। অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর মোল্লাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল ২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এ সময় আসামি আদালতেই উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। একই দিন বিকেলে ফরিদপুরের জজকোর্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ লুৎফর মোল্লা ৩৫ জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদি এলাকার মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে। আদালত সূত্র থেকে জানা যায় ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গাবাজার একটি জোতার দোকানের সামনে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এই ঘটনায় এসআই মোহাম্মদ জুয়েল বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র চার্জশিট আদালতে দাখিল করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। রাজনৈতিক দল নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিতান্তই গুজব। আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে, অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে। এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই কোনো রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এ সময় আসিফ মাহমুদ আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন কারোরই ক্ষমতার অভিলাষ নেই, সবারই পেশাগত জীবন রয়েছে, সবাই সেখানে ফিরে যেতে চায়। শুধু আমরা সংস্কার করেই তারপর দায়িত্ব ছেড়ে দেব এবং নতুন গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনেই আপনারা ভোটদানের মাধ্যমে আপনাদের প্রতিনিধি বাছাই করবেন ইনশাল্লাহ। আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন ৪০১ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ছড়া গুলি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ৪০১ জন চোখ হারিয়েছেন। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে সব তথ্য জানা গেছে। তবে এ সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন গবেষকরা। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এদের মধ্যে ২ চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছে ১৯ জন, এক চোখ নষ্ট হয়ে গেছে ৩৮২ জনের। এছাড়াও ২ জনের ২ চোখের এবং ৪২ জনের এক চোখের গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত চোখে আঘাত নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন ৮৫৬ জন, যাদের মধ্যে ৭১৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চোখে অস্ত্রোপচার করতে হয়েছে ৫২০ জনের। জানা গেছে, গুলিতে ২ চোখের দৃষ্টি হারানোদের মধ্যে শিক্ষার্থী রয়েছে ৬ জন, বাকিদের মধ্যে শ্রমিক, গাড়ি চালক, চাকুরিজীবী ২ জন করে রয়েছে অন্তত ৬ জন। এদের মধ্যে একজন শিক্ষক রয়েছে, আর অন্য ৬ জনের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভর্তি হওয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চোখে আঘাত বা গুলি নিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার ১৫৯ জনই শিক্ষার্থী, আর চাকুরিজীবী রয়েছে ৫৩ জন। এছাড়াও শ্রমজীবী ৪৯ জন, ব্যবসায়ী ৩৫ জন, গাড়ি, রিক্সা, ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা চালক ২৯ জন, দোকানদার এবং দোকানকর্মী ১১ জন, গৃহিণী ৭ জন, মেকানিক রয়েছে ৭ জন। এর বাইরে শিক্ষক, পুলিশ ২ জন করে ৪ জন এবং একজন চিকিৎসক রয়েছে। তবে চিকিৎসা নেয়ার মধ্যে ২২৪ জনের পেশা কি তা জানা যায়নি।